দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসে স্বাগত। দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষার সাহিত্যের পাঠ্যসূচিতে যে বিষয়গুলি অবস্থান করছে তার মধ্যে আমি দেখি কবিতাটি অন্য রকম একটি বার্তা বহন করে। আধুনিক কবিদের মধ্যে অন্যতম শক্তি চট্টোপাধ্যায় রচিত এই কবিতাটি। আজ আমাদের আলোচ্য বিষয় কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতাটি। আমি দেখি কবিতাটিতে সরাসরি যাওয়ার পূর্বে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু পরিচয় লাভ করে নেব। প্রাসঙ্গিকভাবে বলি, যখন কোনো সাহিত্যিকের সাহিত্য কীর্তি আমরা পড়ি, সেই সাহিত্য কীর্তি পূর্ণভাবে জানবার পূর্বে আমাদের কবি পরিচিতি জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। তাতে আর যাই হোক সাহিত্য সম্পর্কে ব্যাপ্ত ধারণা লাভ করা সম্ভব হয়। তা সে কবি হোক, গল্পকার হোক, নাট্যকার হোক বা ঔপন্যাসিক হোক, যাই হোক না কেন। কবি শক্তি চট্টোপাধ্যায় স্বাধীনতার পূর্ববর্তী সময়ে জন্ম এই কবি সীমিত সময়ের জন্য বাংলা সাহিত্যে এসেছিলেন, কিন্তু সেই সীমিত সময়ের মধ্যেও বাংলা সাহিত্যের বুকে তিনি তার নাম উজ্জ্বল অক্ষরে লিখে রেখে গেছেন। আপাদমস্তক কবি অন্তপ্রাণ এই মানুষটি কবিতা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার সাহিত্যকে পূর্ণতা দান করবার প্রচেষ্টা করে গেছেন। শব্দ ভাষার ব্যবহার, রকমফের ব্যবহার তার সাহিত্যের মধ্যে আমরা অবলীলায় দেখতে পাই। কবিতা সম্পর্কে এক উন্মাদনা ছিল এই মানুষটির মধ্যে। ঘটনাক্রমে বলে রাখা ভালো, অন্যতম কবি বুদ্ধদেব বসুর সংস্পর্শে এসেছিলেন এই মানুষটি। কর্মজীবনে তিনি একটি বিজ্ঞাপন সংস্থার সঙ্গে সংযুক্ত ছিলেন এবং তৎকালীন সময়ের কৃত্তিবাস গোষ্ঠীর অন্যতম কবি ছিলেন এই মানুষটি। কৃত্তিবাস গোষ্ঠী ছিল তৎকালীন সময়ের নবীনতম সাহিত্যের ধারক বাহক যারা, তাদের এক তীব্র স্থান, এক স্পষ্ট স্থান। সেখানে কবি ছিলেন অন্যতম। সাহিত্য চর্চায় তিনি যখন প্রবেশ করেন তারপর থেকে আর পিছনে তাকাতে হয়নি। যথেষ্ট সুনাম অর্জনের সঙ্গে তিনি এগিয়ে চলেছেন, সাহিত্য লিখেছেন একটার পর একটা। সর্বমোট আমরা দেখেছি তার কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় 42টি। আমরা আজ যে কবিতাটি পড়তে চলেছি, আমি দেখি কবিতাটি কবির অঙ্গুরি তোর হিরণ্য জল এই কাব্যগ্রন্থের অন্তর্গত। অঙ্গুরি তোর হিরণ্য জল কাব্যগ্রন্থের অন্তর্গত, যেটি 1387 বঙ্গাব্দে প্রথম প্রকাশ পেয়েছিল। তখন যদিও কাব্য হিসেবে কবিতাটি প্রকাশ পায়নি। কবিতাটির ভাববস্তু সুতীব্র না হলেও আবেদন পূর্ণতা লাভ করেছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন কিনা সারা পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং এর সমস্যায় ভুগছে, সবুজের কমতি মানুষের দেহ মনকে বিষিয়ে দিতে শুরু করেছে, তখন এই কবিতাটি বোধহয় গ্রীষ্মের দুপুরে এক ফোঁটা জলের মতো আমাদের মন প্রাণকে, তৃষিত অন্তরকে তৃপ্ত করে। কবি কবিতার প্রথমেই বলেছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কবি দেখেছেন, নগরের সভ্যতায় বেড়ে ওঠা মানুষটি অনুভব করেছেন সবুজের কমতি,
তার দেহ মন হয়েছে ক্লান্ত, অবসন্ন। কবি অনুভব করেছেন সবুজ ছাড়া পৃথিবী আজ বড় অসহায়। তাই অসহায় পৃথিবীকে অসহায়তা থেকে মুক্তি দিতে পারে, মুক্ত করতে পারে এই সবুজ গাছ। যে সবুজ গাছ আর যাই হোক মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। মনের সঙ্গে মনের দূরত্ব হতে পারে অনেক, কিন্তু সবুজের সঙ্গে সবুজের দূরত্ব কখনোই তীব্র হয় না। কবি প্রাসঙ্গিকভাবে কথাটি অনুভব করেছিলেন। সে কথা অনুভব করার ফলেই কবি বললেন গাছ তুলে আনার প্রয়োজন আছে আজকের দিনে, বাগানে বসানোরও প্রয়োজন আছে। কারণ কবিও বলতে চান তার গাছ দেখে যাওয়া তা যেন মন থেকে চাওয়া। গাছের সবুজটুকু আমাদের শরীরে দরকার আরোগ্য লাভের জন্য। শুধু কি দেহের আরোগ্য না, মনের আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। কবি বলেছেন বহুদিন জঙ্গলে কাটে দিন। আসলে একটু একটু করে জঙ্গল সাফ হতে হতে আজ আমরা কংক্রিটের জঙ্গলে বাস করছি। বৃক্ষের নিধন চলতে চলতে আজ শহরগুলি যখন নগরীর দিকে পা বাড়াতে শুরু করেছে, তখন বৃক্ষের দল জাদুঘরে কোথায় যেন স্থান পেতে শুরু করলো। কবিতাই বলেছে বহুদিন জঙ্গলে কাটেনি দিন, কিন্তু কংক্রিটের জঙ্গলে তিনি আজ অবস্থান করতে করতে বড় ক্লান্ত, অবসন্ন। বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি। শহরের কংক্রিটের সভ্যতা, কৃত্রিম সভ্যতা কবির নিঃশ্বাস প্রশ্বাসকে যেন বিষিয়ে দিয়েছে, দেহকে যেন বিষিয়ে দিয়েছে, অবারিত দৃষ্টির দ্বারকে অবরুদ্ধ করেছে। তাই সেখান থেকে পরিতৃপ্তির একটাই পথ, গাছ তুলে আনো, বাগানে বসাও। কবি সে আবেদনই রাখলেন কবিতার প্রথম লগ্নে। এর পরের দুটো লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবি বলছেন সবুজের শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। শহরের অসুখ কি? শহরের অসুখ হলো শহর নগরে পরিণত হবে, নগর মহানগরে পরিণত হবে। আর এই পন্থায় পরিভ্রমণ করতে গেলে, পদার্পণ করতে গেলে একটি শহরের সমস্ত বৃক্ষের নিধনের প্রয়োজন আছে, নগরের বাদবাকি সবুজের অস্তিত্বটুকু নিধনের প্রয়োজন আছে। তারপর কৃত্রিমতা আর কৃত্রিমতা। ক্ষণিক সময়ের জন্য আস্থা, প্রশান্তি মন পায়, কিন্তু ভেবে দেখলে মনে হয় সেই ক্ষণিক সময়ের প্রশান্তির জন্য সারা পৃথিবী আজ ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে। বেঁচে থাকার শেষ শ্বাসবায়ুটুকু কোথায় যেন আজ অন্তিম লগ্নে পৌঁছে যাওয়ার পথে। তাই কবি অনুভব করলেন শহরের অসুখ নগরে পরিণত হবে। সে কি করে? হাঁ করে সবুজ খায়, সবুজের ধ্বংস করে সে নগরের পথে হাঁটে, নগর বাদ বাকি সবুজের অস্তিত্বটুকুকে বিনাশ করে মহানগরের পথে হাঁটে। এতে কি হয়? কবি দেখেছেন সবুজের অনটন ঘটে। সবুজের অনটন ঘটে আসলে তা নয়। সবুজের অনটন ঘটার অর্থ হলো প্রাণ শক্তির অনটন ঘটা। গোটা বিশ্বে বেঁচে থাকার, গোটা বিশ্বকে বাঁচিয়ে রাখার পন্থা আজ যেন হারিয়ে যেতে বসেছে। সেখান থেকে ফিরিয়ে আনার একটাই পথ, গাছ তুলে আনো, বাগানে বসাও। কবিতার অন্তিম পর্যায়ে শেষ স্তবকে কবি বলছেন তাই বলি, সিদ্ধান্ত নিয়ে যান। প্রথম দুটো স্তবকে বলতে চাইলেন বিস্তৃতভাবে সমস্যার কথা, অন্তিম স্তবকে গিয়ে বলছেন তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি, চোখ তো সবুজ চায়। কবি চাইছেন শুধু দেহ সবুজ চায় তা নয়, মন সবুজ চায় তাও নয়, চোখের তৃপ্তির জন্য সবুজের প্রয়োজন আছে। কবি স্বীকার করে নিলেন। কবি তাই বলছেন, তাই বলি, সিদ্ধান্ত নেওয়ার অর্থেই যেন যে গাছ তুলে আনার প্রয়োজন আছে, দেহ মনের জন্য শুধু নয়, চোখের তৃপ্তির জন্য।
দেহ চায় সবুজ বাগান, দেহ কি চায়? সবুজ বাগান চায়। গাছ আনো বাগানে বসাও আমি দেখি। কবি আবার যেন আবেদনের দৃষ্টিতে শেষ দুটো লাইনে বললেন, গাছ আনো বাগানে বসাও আমি দেখি। কবি সবুজের সমারোহ সৃষ্টির প্রত্যাশায় সকল মানুষের কাছে এই আবেদন রেখে গেলেন। সুতরাং আমি দেখি কবিতার মধ্যে সামগ্রিকভাবে বর্তমান সভ্যতার যে সমস্যা, সারা বিশ্বব্যাপী যে সমস্যার সৃষ্টি হয়েছে আজ, একটু একটু করে বরফের স্তর গলতে শুরু করেছে কার্বন ডাই অক্সাইডের প্রকোপে, কার্বন মনোক্সাইডের প্রকোপে, সেই তীব্র সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার পন্থা, সহজ পন্থা, গাছ বসাও, আরো গাছ বসাও, বাগান তৈরি করো। কবি সেই সমস্যা থেকে মুক্তির অত্যন্ত সুন্দর একখানি পন্থা আমাদের সামনে তুলে রাখলেন, তুলে ধরলেন। প্রাসঙ্গিকভাবে তাই আমি দেখি কবিতাটির নামকরণ আমি দেখি। দেখতে চেয়েছেন তিনি কিছু একটা। কি দেখতে চেয়েছেন? সবুজের সমারোহ। কি দেখতে চেয়েছেন? বাগান সৃষ্টি। কি দেখতে চেয়েছেন? সবুজের আনাগোনা। আর কি দেখতে চেয়েছেন? তার ফলে পৃথিবী প্রশান্তিতে ভরে যাক। তাই নামকরণটি আমি দেখি সেই অর্থে অত্যন্ত সুন্দর একখানি নামকরণ হয়েছে। আমরা এই কবিতা থেকে কয়েকটি প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করে দিই। আমি প্রথমে বলেছিলাম দ্বিতীয় স্তবকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি লাইন, শহরের অসুখ হাঁ করে সবুজ খাস। শহরের অসুখ কি? শহরের অসুখ কি? হাঁ করে সবুজ খাওয়া। সবুজ খাওয়া মানে কি? সবুজের ধ্বংস করা। কারণ শহরকে নগর হতে গেলে সবুজ ধ্বংস করেই নগরে পৌঁছতে হবে। অট্টালিকার দল মাথা তুলে দাঁড়াবে কোন পথে? ওই একটাই পথ, সবুজ ধ্বংস করো তারপর অট্টালিকা গড়ে তোলো। তা না হলে হয় কোথায়? তাই কংক্রিটের স্তূপ তৈরি করার জন্য সবুজ ধ্বংসের প্রয়োজন আছে। কবি তাই বললেন হাঁ করে সবুজ খায়। উদ্ধৃত উক্তির তাৎপর্য, এই বিষয়টিকেই ব্যাখ্যা করতে হবে এখানে। উক্তিতে কবির কোন অভিপ্রায় প্রকাশ পেয়েছে? মনের মধ্যে এক অদ্ভুত কষ্টের কথা কবি উল্লেখ করলেন। অভিপ্রায় এই যে এভাবে সবুজ ধ্বংস নয়, সবুজকে রক্ষা করে বেঁচে থাকার চেষ্টা। প্রকৃতি মানুষ সহাবস্থান করবে, কারণ প্রকৃতির অঙ্গ হলো মানুষ। মানুষ প্রকৃতির অঙ্গ হয়ে যদি প্রকৃতিকে ধ্বংস করে, তাহলে প্রকৃতি মানুষকে রক্ষা করে না। তাই প্রকৃতি আর মানুষ সহাবস্থান করবে, সহাবস্থানের মধ্য দিয়েই সুন্দর পৃথিবী গড়ে উঠবে। অভিপ্রায় এই, ইচ্ছে এই, সবুজকে রক্ষার প্রয়োজন আছে। দ্বিতীয় প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কবিতাটি আজকের বৃক্ষহীন দিনে বড়ই প্রাসঙ্গিক। উক্তিটি ব্যাখ্যা করো। সত্যই কবিতাটি আজকের বৃক্ষহীন দিনে পৃথিবী বৃক্ষহীন হয়েছে, আর সেই বৃক্ষহীন পৃথিবীতে আমাদের বেঁচে থাকার অস্তিত্ব ক্রমশই লুপ্ত হতে চলেছে। প্রকৃতিকে পারবে নিজেকে ফিরিয়ে আনতে পুনরায় তার পূর্বের অবস্থায়? তাহলে তো প্রকৃতি ধ্বংস লীলায় মেতে উঠবে। সে তো আমাদের জন্য ভয়ঙ্কর। সারা বিশ্ব সেই ধ্বংসের জন্য অপেক্ষা করবে আর নিজেদের অস্তিত্ব সংকটের প্রহর গুনবে, নাকি নিজেরাই প্রস্তুতি নেবে একটু একটু করে গাছ বসিয়ে প্রকৃতিকে রক্ষা করার, পৃথিবীকে রক্ষা করার? তাই এই কথাটি, এই উক্তিটি কবিতার নিরিখে আজকের দিনে বড়ই প্রাসঙ্গিক। কবিতাটি সুতরাং আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। অন্তিম কোশ্চেনটি, শেষ প্রশ্নটি, আমি দেখি কবিতার নামকরণ সার্থক কিনা বিচার করো। নিশ্চিতভাবে সার্থক, আমি তো কবিতার শেষে বলেই দিলাম। প্রশ্ন তিনটে দেখো, লেখার চেষ্টা করো। যদি মনে হয় কোথাও কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন আছে, নিশ্চিতভাবে কমেন্ট বক্সে গিয়ে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। আর অনুরোধ থাকবে, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ছড়িয়ে পড়ুক। নিজে শেখো, অপরকে শেখাও। সমস্ত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ধন্যবাদ। আর তোমাদের উদ্দেশ্যে বলি, আমাদের ভাষা, প্রাণের ভাষা বাংলা ভাষা, আমাদের সবার প্রচেষ্টায় বাংলা ভাষা ও সাহিত্য মধুর হয়ে উঠুক।